এর ভিতর থেকে লোকজন আমাকে এসে বলতেছে আপনার ছেলে গেল কেন, তা আপনার ছেলেকে আপনি এখন কি করবেন, আপনি তো বিপদে পড়বেন। তা আমি বললাম যে ভাই রে, আমার ছেলেটা যাই হোক আন্দোলনে গেছে, আমি জানাজার ব্যবস্থা করি, আপনারা আমাকে অন্তত এতটুকু সময় দেন, থানা পুলিশ আসবে, পোস্ট মারা হবে, বিভিন্ন রকমের ভয়ভীতিমূলক এলাকার লোকজন আমাকে অনেক। আমাদের পাশে তবলক একটা মসজিদ আছে, মসজিদের একজন সভাপতি, উনি আওয়ামী লীগের নেতা, ওনার নাম হচ্ছে আশাবুদ্দিন। উনি বলছে যখন আমি আমার ওই অবস্থায় আমি আমার ছেলেদেরকে, মানে আমার যারা যে ছেলেরা নিয়ে আসছে তারা তো এখন আমার সন্তান, আমি তাদেরকে বলছি যে বাবা ব্যবস্থা করো, তোমরা মসজিদে গোসল কিভাবে করানো যায় এই ব্যবস্থা করো। আমি তাদেরকে এভাবে বলতেছি। এই তবলক মসজিদের সভাপতি আশাবুদ্দিন, সে বলছে আমার এই ঘাটে কোনো সন্ত্রাস উঠবে না, কোনো সন্ত্রাসের জানাজা আমার এখানে হতে পারে না, ছেলেদের কাছ থেকে এই বলে সে মুদ্দারের খাট রেখে দিছে। 2-3টা ছেলে নিজের মাথা নিয়ে ফাটাই ফেলাইছে। আমার ছেলেটা যে এই অবস্থা হয়েছে, বন্ধু যে সহপাঠী হারাইছে, এই জন্য তারাই খুবই মানে আপসেট, বুঝতে পারছেন, তারাই খুবই আপসেট। ছাত্র মানুষ, স্কুল তো বন্ধ, দেশের পরিস্থিতি খারাপ, সার্বিক পরিস্থিতি খারাপ, আন্দোলন সংগ্রাম চলে। তো সে প্রতিদিনের মতোই স্কুলের সময়ের পর, তো ওর 9টায় স্কুল ছিল, প্রতিদিন 10টা-11টার দিকে নাস্তা খেয়ে সে বাসা থেকে বের হইতো। তো আন্দোলনে আমরা জিজ্ঞেস করতাম, ওর আম্মু আমি দুজনেই জিজ্ঞেস করতাম। আমি 3 তারিখ রাতেও তাকে বলছি, বাবা তুমি কি আন্দোলনে যাও নাকি? না বাবা, আমি আন্দোলনে যাই না। তাই কোথায় যাও? এই যাই একটু বন্ধুদের সাথে একটু আড্ডা টাড্ডা দিই, আবার তো দুপুরের আগে আমি বাসায় চলে আসি, এরকম বলে আর কি। তো আসলে সে কন্টিনিউ আন্দোলনে যোগদান করতো, যেটা আমি পরে জানতে পারছি আর কি। তো যাই হোক, ও রাতে 3 তারিখ রাতে ওর আম্মুরে বলছে যে আম্মু আমাকে সকালে একটু 11টার দিকে ঘুম থেকে উঠাই দেবা, আমি যদি ঘুমাইও থাকি তুমি আমাকে একটু জাগাই দিবা। তোর আম্মু বলছে তুমি তো প্রতিদিনই 11টায় বের হয়ে যাও, তাহলে আমার ওকে উঠাই দেওয়া লাগবে কেন? তো যদি আমি ঘুমাই পড়ি তাহলে আমাকে একটু তুমি উঠিয়ে দিও, আমি একটু 11টার মধ্যে কিন্তু আমার একটু বের হইতে হবে, আর তোমার কাছে তুমি আমাকে কিছু টাকা দিও। তোর আম্মু বলছে আচ্ছা ঠিক আছে দেখবো না, তাহলে ঠিক আছে তুমি এখন ঘুমাও। তো রাতে মেবি তখন মনে হয় 12:30 বাজে। ও ও ওই 3 তারিখ রাতে, ওই দিনই আমি আমার সাথে 11টার সময় কথা হলো, বললাম যে আব্বু তুমি তো আসলে তোমার এক্সেলের কাজটা অনেক কাজ দেওয়া হয়েছে, তুমি এই কাজগুলি সঠিকভাবে তুমি কি করতেছো? জি বাবা করতেছি। আমি আবার বললাম তুমি একটু ইংলিশ টাইপিংটা আমাকে দেখাও। আমিও দেখলাম কিছুক্ষণ, দেখতেছি যে হ্যাঁ লেখাপড়ার পাশাপাশি সে কাজগুলি করতেছে। তো যাই হোক, ওই দিনই আমার 3 তারিখ রাতে 11টায় আমার বাবার সাথে আমার শেষ দেখা হয়েছে। তো সকালবেলা ওর আম্মু আর ওকে উঠাই দেয় নাই, ও 11টার সময় উঠছে। উঠে বললে আম্মু তোমাকে তো আমি ডাইকে দিতে বলছিলাম, তুমি তো ডাইকে দিলে না। বললো যে বাবা আমার তো মনে ছিল না, তা তোমার জন্য পরোটা আর হচ্ছে যে ডিম ভাজি আছে, তুমি খাও, আমি একটু ছাদে কাপড় দিতে গেলাম। তোর আম্মু এই বলে ছাদে চলে গেছে, ও নাস্তা না খেয়ে না বলে ওর আম্মু ছাদে গেছে, ওর ছোট বোনকে বলে গেছে যে আলিফা আমি একটু বাইরে গেলাম, আম্মুকে বললো, এই বলে ও বের হয়ে গেছে। তো আমি অবশ্যই একটু যেহেতু কর্মজীবী মানুষ, বাইরে আমার তো কাজ থাকেই, যদিও দেশের পরিস্থিতি খারাপ, তার মধ্যেও আমি আমার কাজে আমি একটা মিরপুর 14-তে গেছিলাম। তো আমার আসতে অনেক কষ্ট হয়েছে, রাস্তায় আমি 3-4 জায়গায় আমি রিক্সা রেখে রেখে ভাড়া দিয়ে দিয়ে তারপরে দৌড়িয়ে মসজিদের ভিতরে ঢুকে এরকম সিচুয়েশন পার করে আমি 2:30টার দিকে বাসায় আসি। বাসায় এসে জিজ্ঞেস করলাম আমার ওয়াইফকে যে আলবি কোথায়, বলতেছে যে ও তো বেরোয় গেছে, তো আমি ছাদে গেছিলাম কাপড় দিতে, ও বেরোয় গেছে, হয়তো চলে আসবে। তো যাই হোক, আমি অনেক টায়ার্ড হয়ে গেছি, আমি উজু করে জোহরের নামাজ পড়লাম, নামাজ শেষ করে আমি দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করার পরে আমার শরীরটা টায়ার্ড আপনার হয়ে গেছে। পাশে কি যেন শব্দ হচ্ছে, কি মানে আমার পাশে কোনো ফ্যান জি জি চলছে নাকি? হ্যাঁ ফ্যান চলতেছে, একটু ফ্যানটা ফ্যানটা বন্ধ বন্ধ করে দাও। করে দেন। হ্যাঁ, জি। তো পরে ওর আম্মুকে বললাম যে ঠিক আছে তাহলে আমি এই কথা বলতে বলতে আর আম্মুর সাথে আমি ঘুমাই পড়ছি। ঘুম থেকে আমি 5টায় জাগি। 5টায় জাগার পরে আমি জিজ্ঞেস করলাম আলবি কি আসে নাই? বলল তো যে না ও তো এখনো আসে নাই, তবে মনে হয় 5:30টায় একজন আরবি শিক্ষক আসে আমার ছেলেকে আর মেয়েকে পড়ানোর জন্য। তো ভাবলো যে যাই হোক এরকম তো করে না 2-1 দিন, যেহেতু আজকে এরকম হয়ে গেছে মেবি 5:30টার দিকে চলে আসবে, টিচার আসার আগে ও সবসময় বাসায় আসে। তো হুজুর যেহেতু আসবে 5:30টায় ও চলে আসবে। তো 5:30টাও বেজে গেল,
হুজুর বাসায় আসলো, আমার মেয়ে পড়তে বসলো, তখন আমার মনটা অনেক খারাপ লাগতেছে। আমার মনে হচ্ছে যেন আমার ছেলের হয়তো কোনো বিপদ হচ্ছে। এরকম। মানে আমার ভিতরে খুব হতাশা কাজ করতেছে এবং আমি স্থির থাকতে পারতেছি না। আমি কতক্ষণ বেলকনিতে যাই, কতক্ষণ পায়চারি এর করি, ও মধ্যে আপনারা রুমে ওকে যায়। ফোন দিয়েছিলেন? মানে সাথে টোন থাকে? হুম। না, না, ওকে আমি ফোন দিই নাই। আমি ওকে কম্পিউটার কিনে দিছি। কিন্তু ওকে ফোন দিই নাই। আমি বলছি, "বাবা তুমি এসএসসি লেভেল কমপ্লিট করো, তারপর তোমাকে আমি ফোন দিব।" তো এর মধ্যে ওর মাকে বললাম যে, আমার ওয়াইফকে বললাম যে, "ওর বন্ধু-বান্ধবের কারো ফোন আছে, নাম্বার আছে?" কয়, "আছে।" আমি বললাম, "একটু দাও তো, আমি একটু ট্রাই করি। কাউকে ফোনে পাই কিনা, ও কোথায় আছে?" তো আমি কয়েকজনকেই ফোন দিছি। আসলে ওই মুহূর্তে সবাই ওই আন্দোলনে ছিল। ওর হুম। বন্ধু-বান্ধবের সাথে কেউই আমার ফোন রিসিভ করে নাই। যাই হোক, আসর মাগরিবের সময় গড়িয়ে আসতেছে। আমি উজু করার জন্য ওয়াশরুমে গেছি উজু করার জন্য। আমি উজু শেষ করার পরেই বেলকনি থেকে ডাক আসতেছে, "আলবির আম্মু, আলবির আব্বু", এরকম চেঁচামেচি করতেছে। ওর আম্মা আবার হচ্ছে ও মেবি ছাদে গেছিল কাপড় আনার জন্য। তো আমি এই যে ডাক দিছে, আমি তাড়াতাড়ি বেলকনিতে গিয়ে দাঁড়াইছি। দাঁড়াই দেখতেছি যে ৫-৬ জন একটা অটোরিকশার পরে আছে। আমার ছেলে এরকম সোজা করে শোয়াই নিয়ে আসছে। তো হুম। এই আমি বাসাটা ৫ তলায় থাকি আমি। আমি দৌড় দিয়ে এক দৌড়ে আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আমার গায়ে পানি উজুর পানিও আমি মুছতেও পারি নাই। এই অবস্থায় আমি স্যান্ডেল রেখে দৌড় দিছি। দৌড় দিয়ে নিচে গেছি। নিচে গিয়ে দেখলাম যে ওরা নামাইয়া আমাদের বাসার ভিতরে ঢুকাইছে নিচতলায়। ঢুকানোর পরে আমি দেখলাম যে আসলে সে গুলিবিদ্ধ। হুম? হুম, ব্যান্ডেজ হুম, করা, কাপড় লাগানো আছে। তো আমি দেখলাম। এরপরে বললাম যে, "তোমরা কি কোনো হসপিটালে নিছো?" আমার চোখ থেকে তো পানি পড়তেছে। আমি তো হুম, আমার একটা ছেলে, আমার কি অবস্থা আমি নিজেই জানি না। এর ভিতর থেকেও আমি তাদের সাথে কথা বলতেছি। যে বললাম যে, "আসলে তোমরা কি কোথায় পাইছো? মানে ওকে তোমরা কোথা থেকে, কোন স্পট থেকে পাইছো এবং তোমরা ওকে হসপিটালে নিছিলা কিনা?" এবং আমি নিজেও একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। তো এরপরে ওরে শোয়ানোর পরে আমি ওর কান দিয়া ওর বুকেই দেখলাম যে আসলে নাই। ঠিক আছে? এরপর হুম, ওই ছেলেদের কাছে জিজ্ঞেস করলাম। ওরা বলল যে, "হ্যাঁ, যে ২ টা ছেলে আসছে, এই ২ টা ছেলে আমাদের এলাকার না। তাদেরকে মানে ওকেও তারা চিনে না। ওই স্পটে ছিল, ওরা ইউনিভার্সিটিতে পড়ে। ওই ২ হুম, টা ছেলে ওকে নিয়ে আসছে আজমল হসপিটালে। যখন আজমল হসপিটালে নিয়ে আসছে, মানে ওর সাথে যারা বন্ধু-বান্ধব ছিল, আক্রমণের জন্য মানে প্রচন্ড বেগে গুলি, মানে চতুর্দিক থেকে যখন গুলি বর্ষণ করছে, সবাই ছিন্ন-ভিন্ন হয়ে গেছে। ইভেন ওর আপন হুম। খালাতো ভাইও ছিল ওর সাথে ঐদিন। ঠিক আছে? ওরা ও কোন স্পটে এরকম হয়েছে? হচ্ছে মিরপুর ১০ থেকে গোলচত্বর থেকে ২ নাম্বারের দিকে যেতে ফায়ার সার্ভিস ছাড়ানোর পরে আচ্ছা। ওই হুম, রোডটা, ঠিক আছে? হুম, ওই রোডটা। তো আ এটা বলার পরে আমি আ বললাম যে, "তাহলে হসপিটাল থেকে কি বলছে?" বলছে যে, "হসপিটাল থেকে বলছে যে ও আর নাই।" এরপর যে কথা বলতেছিলাম, তো যখন ওই হসপিটাল থেকে ওকে বের করছে, বের করার পরই আমাদের এলাকার একটা ছেলে ওকে যারা চিনে, এমন একটা ছেলে ওকে দেখে অজ্ঞান হয়ে গেছে ওইখানে। অজ্ঞান হওয়ার পরে ওরে মাথায় পানি-টানি দিয়ে হুশ হইছে, বলছে যে, "হ্যাঁ, আমি ওর বাসা চিনি।" ও আবার কি করছে, ওর অন্য যে বন্ধু-বান্ধব আছে তাদেরকে ফোন দিছে। সবাই আশেপাশে ছিল। স্পটের হুম, হুম, আশেপাশেই ছিল সবাই। সবাই দৌড়েই আসছে। এই হুম, ৪-৫ জনে নিয়ে যখন বাসায় আসলো, বাসায় নিয়ে আসার পরে আমি এখন একজন নিহতের বাবা। সেই হিসাবে এবং আমার একমাত্রই বড় ছেলে, ১৫ বছরের একটা তরুণ ছেলে আমার। এই ছেলেই আমার শেষ সম্বল। তো আমি এই ছেলের মানে যে কান্না করব না কি করব, আমার চোখ থেকে পানি পড়তেছে। পাশের মানুষ যারা আছে শতে মানুষ বলতে পারি, হাজারো মানুষ বলতে পারি আমি। শতে মানুষ বললে ভুল হবে। টোটাল রাস্তাটাই ব্লক ছিল আমার বাসার সামনে। ইভেন বাসার দরজাও আমার আটকাই দেওয়া লাগতেছে, যে মানে এত পরিমাণ মানুষ বাসার ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছে। তো আমি তাদেরকেও হাতে পায়ে ধরছি যে, "আপনারা আমাকে একটু শান্ত থাকতে দেন। আপনারা আমাকে এত করেন না। আপনারা একটু শান্ত থাকেন। আপনারা সবাই বাসার ভিতরে ঢোকার চেষ্টা করেন না।" এ ধরনেরও আমি তাদেরকে সান্ত্বনামূলক কথা বলছি হুম, যে, হুম, "আপনারা একটু স্থির হন।" এর ভিতর থেকে লোকজন আমাকে এসে বলতেছে, "আপনার ছেলে গেল কেন? তা আপনার ছেলেকে আম আপনি এখন কি করবেন? আপনি তো বিপদে পড়বেন।" তা আমি বললাম যে, "ভাইরে, আমার ছেলেটা যাই হোক আন্দোলনে গেছে। আমি জানাজার ব্যবস্থা করি। আপনারা আমাকে অন্তত এতটুকু সময় দেন। থানা পুলিশ হুম, আসবে, পোস্টমর্টম হবে।" বিভিন্ন রকমের ভয়ভীতিমূলক এলাকার লোকজন আমাকে অনেক কথা বলছে। হুম। বিভিন্ন রকমের ভয়ভীতিমূলক আমাকে লোকে কথা বলতেছে। বলছে। হুম। আমি অনেক চাপ কারণ তখনও তো দিলাম জানা না যে যে সরকারের পতন হবে কিনা, তাই তো?
তখনও তো কেউ জানে হ্যাঁ, না। তখন মনে করছে যে সরকার যদি টিকে যায় তখন আপনাদেরকে বিপদে ফেলতে পারে। আমাকে এমনও বলছে যে আপনি তো এখানে থাকতে পারবেন না, আপনি তো এখানে অনেক বছর থাকেন, আপনার তো এখান থেকে চলে যেতে হবে, আপনি তো ইভেন আমাদের পাশে তবলক একটা মসজিদ আছে, মসজিদের একজন সভাপতি, উনি আওয়ামী লীগের নেতা, ওনার নাম হচ্ছে আশাবুদ্দিন। উনি বলছে যখন আমি আমার ওই অবস্থায় আমি আমার ছেলেদেরকে, মানে আমার যারা যে ছেলেরা নিয়ে আসছে তারা তো এখন আমার সন্তান, আমি তাদেরকে বলছি যে বাবা ব্যবস্থা করো, তোমরাও মসজিদে গোসল কিভাবে করানো যায় এই ব্যবস্থা করো। আমি তাদেরকে এভাবে বলতেছি। এই তবলক মসজিদের সভাপতি আশাবুদ্দিন, সে বলছে আমার এই ঘাটে কোনো সন্ত্রাস উঠবে না, কোনো সন্ত্রাসের জানাজা আমার এখানে হতে পারে না, ছেলেদের কাছ থেকে এই বলে সে মুদ্দারের ঘাট রেখে দিছে। করতে হয়েছে। এরপরে যাই যা হোক, ওই ডি ব্লক একটা মসজিদ আছে, ওই মসজিদ থেকে ওরা পরে আবার গিয়া খাট নিয়ে আসছে, মুদ্দারের খাট নিয়ে আসছে। আনার পরে এরপরে আমি মোটামুটি ছেলেরে আমি বাসা থেকে গোসল করানোর জন্য পাঠাই দিছি। ওই অবস্থায় আমি নিজেও একটু উজু টুজু করিয়া ওখানে গোসলখানার ওইখানে চলে গেছি। এরপর গোসল করাই নিয়ে আসার পরে আমার ওয়াইফকে দেখানোর জন্য, আর এখানে অনেক লোকজন ছিল, জানা যায় প্রায় 2000 লোক হয়েছে। আমি সবাইকে বলছি যে আপনারা যতদূর সম্ভব সবাইকে একটু দেখানোর পরে আমি দ্রুত 7টায় মনে করেন আমার কাছে আমার ছেলেকে নিয়ে আসছে, আমি রাত্র 10টার ভিতরে আমি দাফন আমার সম্পন্ন হয়ে গেছে। তাড়াহুড়ো করে আমি দাফনের ব্যবস্থা করছি। পুলিশে পোস্টমর্টম করে নাই আর? পোস্টমর্টম হয় নাই, টোটাল ঘটনাটা হচ্ছে। তো এরপরে আপনাকে আওয়ামী লীগের যে ধমক দিয়েছে সে এখন কোথায়? মানে যে খাট দেয়নি, এখনো আছে। দেখলাম যে শুক্রবারে উনি মসজিদে নামাজ পড়তেছে। তো আমি এটা এখানকার যে নেতারা আছে তাদের কালকে রাত্রে আমি তাদেরকে জানাইছি, এবং আপনি হয়তো জানেন কিনা আমি জানি না, আমি 19 তারিখে স্পেশাল ট্রাইব্যুনালে আমি একটা মামলাও দায়ের করেছি। হ্যাঁ, আমি পেয়েছি যে স্পেশাল ট্রাইব্যুনালে আপনি মামলা করেছেন, এবং আপনি সাথে যুক্ত করেছেন 14 দলকেও যুক্ত করেছেন, ডিবি হারুন এবং আরো অনেকে, মোট 27 জনের বিষয়ে আপনি মামলা করেছেন। তো সেই লোকের নাম আপনি মামলাতে উল্লেখ করেছেন কিনা, যে লোক আপনাকে খাটিয়ে দেয় নাই? না, এই কথাটা আসলে আমি মামলা করার পরের দিন, মানে ওই ছেলেরা ওরা আসলে 2-3টা ছেলে নিজের মাথা নিয়ে ফাটাই ফেলাইছে। আমার ছেলেটা যে এই অবস্থা হয়েছে, বন্ধু যে সহপাঠী হারাইছে, এই জন্য তারাই খুবই মানে আপসেট, বুঝতে পারছেন, তারাই খুবই আপসেট। 20 তারিখে আমাকে এই ঘটনাটা বলছে, তারা আমার বাসায় এসে 20 তারিখে বলছে। 3-4 দিন ওদেরকে ফোনেও পাই নাই, যে ওরা ওদের পরিবারের লোকজন এসে বলছে যে ও খুবই অসুস্থ। 3টা ছেলে, যে 3টা ছেলে মেইন ছিল আমাদের এখানের, এই 3টে ছেলেই খুবই অসুস্থ ছিল। ওরা এসে 20 তারিখে আমার বলতেছে, আঙ্কেল আন্টি আমার ওয়াইফকে আমাকে বলতেছে যে এই কাহিনী আমাদের সাথে হয়েছে। তো ভাবলাম যে আপনারা এমনি তো আপনারাও ব্যথিত, আমরাও তো আরো ব্যথিত, যার কারণে আমরা এই কথাগুলো বলার আসলে আপনাদেরকে আসলে এরকম সময় পাই নাই, যার কারণে আমি 20 তারিখে এই ঘটনাটা শুনতে পারছি আর কি, রাতে 20 তারিখ রাতে শুনতে পারছি। মানে মরে গেছে তারপরেও তাদের মানে ইয়ে করে নাই, তারা খাটিয়ে দিতে তাদের মানে সেই লোক বাধা দিয়েছে। তারা কিরকম মানুষ এটা আসলে কল্পনা করা যায় না। তো আমরা দেখেছি যে আপনি মামলা করেছেন, কিন্তু ওইখানে আপনি যাদের 14 দল এবং ডিবি হারুন বা অন্যদেরকে যেভাবে উল্লেখ করেছেন, ওদেরকে কেন জড়িত করেছেন সেই মামলায়? কি মূলত হচ্ছে এই যে 3 তারিখে যে তাদের 14 দল সহ একটা বৈঠক হয়েছে, শেখ হাসিনা সহ যে একটা বৈঠক হয়েছে, এখানে তারা শেখ হাসিনা নির্দেশ দিছে এবং তারাও তার সাথে তালে তাল মিলাইছে, এবং তারা সম্পূর্ণ তারা এটাই বলছে যে 4 তারিখে যারা আসবে তাদেরকে গুলি করা হবে, এবং আমি যাদেরকে আসামি করছি তারা সবাই অস্ত্রের ইন্ধন যোগাইছে, এখানে ট্রাককে ট্রাক অস্ত্র দিছে, তারা সব ধরনের সহায়তা করছে এবং তারা স্পটে ছিল। রাশেদ খান মেনন, তারপরে হচ্ছে যে হাসানুল্লাহ কিনু সহ দিলীপ বড়ুয়াকে কি দিয়েছে? মিটিং এর ভিডিওটা তো আপনার অবশ্যই মনে হয় আপনার জানা, যারা ছিল তাদের সবার সবাই। আমি এখনো পর্যন্ত আমি যে কয়জনকে আসামি দিছি, আমি মনে করি না যে আমার ছেলে মারা গেছে আমি কোনো অহেতুক কোনো মানুষকে আমি এতে ইনক্লুড করি, ইনশাল্লাহ আমি করবো না। আমি যারা আমি মনে করছি আমি একজন শিক্ষিত মানুষ, একজন সচেতন নাগরিক, সেই হিসাবে আমি আমার বুদ্ধিতে আমার মেধায় যতটুকু আসছে আমি তাদেরকেই আসামি করছি।